তো এর আগের দিন জামিল ভাই আপনাদেরকে মিনিটেস্ট 5 শুরু করেছিলেন এবং প্রথম 15টা কোয়েশ্চেন করেছিলেন। সো এরপর থেকে আমি স্টার্ট করছি। সো এরপর থেকে যেই কোয়েশ্চেন গুলো আছে সেখানে হচ্ছে গ্রুপ ভার্বস। সো আপনাদেরকে গ্রুপ ভার্ব পিক করতে হবে আন্ডারলাইন করা যেই ভার্বটা আছে সেটাকে রিপ্লেস করার জন্য। তো আমি আশা করছি যে আপনারা আপনাদের ক্লিপস টোফেলে যে গ্রুপ ভার্ব গুলো দেওয়া আছে এগুলা অ্যাটলিস্ট একবার হলেও রিডিং করেছেন। তো চেষ্টা করবেন এখন থেকে যে এই 16 থেকে শুরু করে যে কয়টা আছে কয়টা আছে এখানে 30টা। তো এই 15টা আমরা সলভ করার চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকে এটার রেসপন্স আমি এক্সপেক্ট করব। ক্লিপস্টোফেল ব্যাচ অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, বারবার বলছি। আজকেই মূলত শেষ পড়াশোনার হোপফুলি আমরা আজকেই মিনিটাস 5 এবং 6 শেষ করার চেষ্টা করব। যদি শেষ করতে না পারি তাহলে হয়তো কালকে শেষ করে বাকি যেই সময়গুলো থাকবে সেগুলো আপনাদের প্রবলেম নিয়েই আমরা কথা বলবো। সো নাম্বার 16 বলেন অ্যান্সার কি হবে? কাউন্টিং অন। কাউন্টিং অন। লুইস ওয়াজ ডিপেন্ডিং অন, সেটার বদলে আমি বলছি কাউন্টিং অন। ওকে, তাহলে পিকিং আউট এই শব্দটার মানে কি? এই ধরনের ওয়ার্ড গুলো যখন আমরা করব তখন এখানে কাউন্টিং অন যদি আমি অ্যান্সার করি তার মানে কাউন্টিং অন মানে ডিপেন্ডিং অন, তাহলে সেক্ষেত্রে পিকিং আউট শব্দের অর্থ কি? চুজ। চুজ করা, পছন্দ করা, কারেক্ট। সো এরপর নাম্বার 17 অন্য কারোর কাছ থেকে এক্সপেক্ট করছি অ্যান্সার করার জন্য। অন্য কেউ যদি একটু বলতেন নাম্বার 17 এর অ্যান্সার কি হবে? পাসড আউট। পাসড আউট, রাইট। পাসড আউট শব্দের অর্থ যদি ডিস্ট্রিবিউট করা হয় তাহলে ব্রট আপ শব্দের অর্থ কি? ব্রট আপ মানে মনে পড়ছে না ভাই। ব্রট আপ মানে হচ্ছে রেইজ, মানে বড় করা, বড় করে তোলা, লালন পালন করে বড় করে তোলা, এটা হচ্ছে ব্রট আপ। আই ওয়াজ ব্রট আপ ইন ঢাকা, মানে আমি বড় হয়েছি ঢাকাতে। সো অ্যান্সার ইজ পাসড আউট, কারেক্ট। নাম্বার 18 অন্য কেউ বলবেন? আল ইমরান, নাম্বার 18 এর অ্যান্সার বলেন। আল ইমরান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আল ইমরান বলবেন না। জয়, স্যার হ্যাঁ কি কথা স্যার বলছেন? কন্টিনিউ। আল ইমরান বলছেন? আচ্ছা, হ্যাঁ স্যার কন্টিনিউ, অ্যান্সার কি হবে বলেন? কিপ অন মনে হচ্ছে স্যার। কন্টিনিউ কিপ অন কিপ সার্চিং। অন, কিপ কন্টিনিউ অন কিপ অন, ওকে। কিপ অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, অ্যান্সার ঠিক আছে। ডু অ্যাওয়ে উইথ শব্দের অর্থ কি? মানে তাল মিলিয়ে চলা এমন নাকি স্যার? ডু অ্যাওয়ে উইথ। না, ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে কোনো কিছু পরিত্যাগ করা। পরিত্যাগ করা। ওকে, জি জি স্যার। গেট রিড অফ, গেট রিড অফ হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। এলিমিনেট। খালিদ বিন জামান, আপনার কথাটা বুঝতে পারিনি। ডু উইথ হচ্ছে এলিমিনেট, এটা বলতেছিলাম। এলিমিনেট মানে কিন্তু গেট রিড অফ, মানে এলিমিনেট মানে বাদ দেওয়া। নাম্বার 19, নাম্বার 19 অ্যান্সার কি হবে? 18 এর অ্যান্সার কিপ অন, কারেক্ট। সো এখন আমরা নাম্বার 19 দেখবো। 19 এর অ্যান্সার কি হবে? হেল্ড আপ। held up, okay. Four-armed man robbed the bank last week and escaped with an undetermined amount of cash. Answer is held up, correct. So pointed out এর বাংলা কি হবে? পয়েন্টেড আউট এর শব্দের অর্থ কি হবে? বাংলা জানা দরকার নাই, মিনিং জানলেই হলো। নির্দেশ করা। পয়েন্ট আউট মানে হচ্ছে Indicate. নির্দেশ করা, নির্দেশ করা, রাইট, কারেক্ট। সো 20, 19 এর অ্যান্সার হেল্ড আপ, ঠিক আছে। 20 এর অ্যান্সার কি হবে? পোস্টপন। পুট অফ। Put off.
postpone এর answer is put off, তাহলে drop out of শব্দের অর্থ কি? কুইট অফ করা। বাদ পড়া। বাদ পড়া। drop out of মানে বাদ পড়া, ঝরে পড়া, বাদ পড়া। ঝরে পড়া, রাইট। ওকে, 21, 20 এর आंसर put off, ঠিক আছে। 21 এর आंसर কি? গেট অ্যালাউ। Get along. get along মানেই হচ্ছে get along, রাইট। সো get along আমরা সব সময় এটা ব্যবহার করে আসছি অনেক আগে থেকে। I don't get along with them মানে আমি তাদের সাথে ভালো করে মিশতে পারি না। সো take off শব্দের অর্থ কি? Take off. কি এটা বন্ধ? সহজ। উড্ডয়ন করা, উড্ডয়ন। Remove. টেক অফ মানে করা। অনেক কিছু হতে পারে। টেক অফ মানে হচ্ছে উড়ে যাওয়া, এটা হচ্ছে টেক অফ। তো টেক অফের আরো উড্ডয়ন। অনেকগুলা মিনিং হতে পারে, তার মধ্যে একটা মিনিং হচ্ছে উড়ে যাওয়া। ওকে, 22, ask. The department chairman asked his staff to help with the registration. So 22 এর आंसर কি হবে? Called on. called on, called on। খুব সহজ आंसर ছিল এটা, called on। So counted on आंसर কি? কারো উপর ডিপেন্ডেন্ট করা। ইনক্লুডিং। ভরসা করা, রাইট। ভরসা করা। হ্যাঁ, কল আপন কখন ইউজ হয়? কল আপন, কল আপন এই শব্দটার আরেকটা মিনিং হতে পারে। আসলে এই প্রিপজিশন যুক্ত করলে বিভিন্ন ধরনের মিনিং হয়। এখন আমার মাথার মধ্যে যেটা আসছে, কল আপন যখন আমি বলবো কাউকে যদি আমি ডেকে নিয়ে আসি, তো সেই ক্ষেত্রে আমরা কল আপন কথাটা ব্যবহার করতে পারি। সো জাস্ট নেটে সার্চ করবেন কল আপন শব্দের অর্থ কি, তাহলে এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। 23, if we terminate, so terminate এখানে কোনটা হবে आंसर? ব্রেক অফ। টার্মিনেট শব্দের অর্থ হচ্ছে শেষ করে ফেলা, অফ করে দেওয়া। সো ব্রেক অফ। আর ড্র আপ শব্দের অর্থ কি? ছবি আঁকা, এরকম Plan ছবি করা। আঁকা হতে পারে, ছবি আঁকা হতে পারে, প্ল্যান করা হতে পারে, রাফ রাফ তৈরি করা, এটা হতে পারে। রাফ তৈরি করা, হ্যাঁ, কোন একটা কিছু রাফ কাজ করেছি আমি, সেটাও ড্র আপ হতে পারে। আরেকজন বলেছেন ইন্ট্রোডিউস করা, আই এম নট সো শিওর অ্যাবাউট ইট, ইন্ট্রোডিউস হতে পারে কিনা, আপনারা একটু চেক করে নেবেন। ইন্ট্রোডিউস যদি বইতে থাকে তাহলে এটাও হতে পারে। একটা শব্দের অনেক রকম মিনিং থাকতে পারে। 24, ডিসকভার্ড শব্দের অর্থ Found খুব out. সহজ, এখানে ফাউন্ড আউট, এটা সব বোঝাই যায়, ফাউন্ড আউট। এবং পয়েন্টেড আউট আমরা এর আগে একবার করে এসেছি, পয়েন্টেড আউট মানে ইন্ডিকেট করা। ওকে, নাম্বার 25, dropped out of. dropped out of the engineering program, dropped out of the engineering program। সো এই জায়গায় কুইট এর বদলে আমরা dropped out of কথাটা ব্যবহার করতে পারি। সো এই জায়গায় চেকড আউট অফ কথাটা বলা আছে। চেক আউট শব্দের অর্থ কি? এটা তো আমরা হোটেলে গেলে ব্যবহার করি, চেক আউট। বুঝে দেখা, তাকিয়ে দেখা। আরে ভাইয়া, চেক ইন আর চেক আউট। চেক ইন মানে হোটেলে ঢোকা, চেক আউট মানে হোটেল থেকে লিভ নেওয়া। ওকে, হোটেল ছেড়ে বের হয়ে যাওয়ার সময় আমরা বলি চেক আউট। তো চেক আউট মানে হচ্ছে লিভ করা। ওকে, 26, পাস আউট। পাস আউট। পাস আউট মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। সো এখানে ফেইন্ট শব্দের অর্থ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। সো পাস আউট মানে ফেইন্টের বদলে আমরা পাস আউট ব্যবহার করব। এবং ব্রেক অফ আমরা উপরেও একবার ব্যবহার করে এসেছি। ব্রেক অফ মানে হচ্ছে শেষ করে দেওয়া, টার্মিনেট করে দেওয়া, এন্ড করে দেওয়া। পোস্টপন্ড এটাও একবার এসছিল। সো পোস্টপন্ড অ্যান্সার কি হবে? Put off. পুট অফ। এবং পুট অন মানে হচ্ছে অনেক কিছু আছে। পুট অন মানে পুট অন দ্য লাইট মানে লাইট জ্বালানো, পুট অন দ্য ড্রেস মানে কাপড় পরা। সো পুট অন মানে কাপড় পরা হতে পারে, কোনো কিছু জ্বালানো হতে পারে, কোনো কিছু রাখা হতে পারে। পুট অনের অনেকগুলা মিনিং হতে পারে। 28,
turned in, turned in. All bids for the project had to be submitted by November something কিছু একটা বোঝা যাচ্ছে না। সো এখানে সাবমিটেড এর বদলে লিখতে হবে টার্নড ইন। টার্নড ইন শব্দের অর্থ হচ্ছে উপস্থিত হওয়া হতে পারে, আবার টার্নড ইন মানে জমা দেওয়া হতে পারে। হ্যাঁ, সো টার্নড ইন। এবং ড্র আপ এই জিনিসটা আমরা উপরে একবার করে এসেছি, ড্রাফট বা কোনো কিছু রাফ তৈরি করা, লেখা, সেই জিনিসগুলোকে ড্র আপ। So now 29, because she is so tall, Sandy does not like high heel shoes. এখন like Careful. answer কি হবে? careful, Careful. Careful শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু পছন্দ করা বা পছন্দ করা জিনিসটাকে বোঝানো হয় কেয়ারফর। এবং পিক আউট শব্দের অর্থ হচ্ছে একদম প্রথমটাতে মনে হয় ছিল, পিক আউট শব্দের অর্থ চুজ করা বা সিলেক্ট করা কাউকে। And finally, number 30, এটাও আমরা একবার করে এসেছি, তাই এটা আর জিজ্ঞাসা Pointed করছি না। ইন্ডিকেট, পয়েন্টেড আউট, রাইট। এবং ফিগার আউট শব্দের অর্থ কি? সলভ করা, এরকম কিছু বের করা, সমাধান করা। খুঁজে বের করা, কোনো কিছু বুঝতে পারা, এটাই হচ্ছে ফিগার আউট, রাইট। এটা আমরা অনেকবার ব্যবহার করেছি ছোটবেলা থেকে। সো এই হচ্ছে কি আপনাদের গ্রুপ ভার্বের ব্যবহার। গ্রুপ ভার্ব এরকম করে আসতে পারে। সো এই জিনিসগুলা কখনো কখনো খুব সহজ মনে হয়, আবার কখনো কখনো পরীক্ষার হলে একটু কনফিউশন তৈরি হতে পারে। সো চেষ্টা করবেন অন্তত টোফেলে যে কটা আছে সে কটার জন্য আমরা মাথায় রাখতে পারি। আচ্ছা, লাস্ট যে মিনি টেস্ট আমরা দেখবো সেটা হচ্ছে মিনি টেস্ট 6। এখানে লেখা আছে প্রবলেম, ভোকাবুলারি এন্ড প্রিপোজিশন। তার মানে এখানে ভুল ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে এবং ভুল প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে, এটাই আমরা এই জায়গায় দেখব। ভোকাবুলারি কি সমস্যা? আশা করি আমি পড়িয়েছিলাম আপনাদের যে ইমিগ্র্যান্ট এবং এমিগ্র্যান্ট এই যে দুইটা শব্দ, একটা হচ্ছে নিজের দেশে হয় একরকম আর অন্যের দেশে গেলে হয় আরেক রকম। এই যে শব্দগুলো, তারপর অ্যাকসেপ্ট, এই যে শব্দগুলো, এই শব্দগুলো রিলেটেড প্রবলেম নিয়ে আপনাদের এই মিনিটের 6 এখানে মনে হয় 40টার মতো প্রশ্ন আছে। সরি, এখানে 25টা প্রশ্ন দেখতেছি মিনিটের 6 এ। তো আমরা এগুলো সলভ করার চেষ্টা করি। সো আগের বারের মতোই আপনাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করব যে আপনারা বলবেন নাম্বার 1 কোশ্চেনটাতে কি সমস্যা আছে। ট্রাই টু অ্যানসার ইট আউট। অলরেডি বি নাম্বার কি সমস্যা বলেন, এক্সপ্লেইন। এখানে শুধুমাত্র অলরেডি, মানে এ ডাবল এল হবে না, এল আর ই এ ডি অলরেডি। কেন? অলরেডি মানে তো হচ্ছে হলো সবকিছু মানে তৈরি হয়ে গেছে, মানে আর কি এরকম প্রস্তুতি শেষ এরকম। আর এখানে প্রেজেন্ট already মানে পারফেক্ট টেন্স আছে, ইতিমধ্যে এখানে বোঝাচ্ছে যে কাজটা অলরেডি ঘটে গেছে এরকম ইতিমধ্যে টাইপের বোঝাচ্ছে। ইতোমধ্যে বোঝাচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা হচ্ছে ইতোমধ্যে বোঝাচ্ছে। সো এই জায়গায় অলরেডি যদি আমি ডাবল এল দিয়ে স্পেস আকারে বোঝাই তখন সেটা দিয়ে বোঝায় সবাই প্রস্তুত, বাট এইখানে আসলে অলরেডি কথাটা ব্যবহার করতে হবে। সো এ এল আর ই ডি ওয়াই একটা শব্দ ব্যবহার হবে এবং সেটা দিয়ে বোঝাবে ইতোমধ্যে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে। নাম্বার, সো এখানে ভুল হচ্ছে নাম্বার বিটা। নাম্বার 2, ইন নাম্বার রিপ্রেজেন্টিং কি সমস্যা? ইন রিপ্রেজেন্টিং হবে। সো প্রিপোজিশনের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি। সো আমরা এখানে প্রিপোজিশনের পরে ইন রিপ্রেজেন্ট কথাটা ব্যবহার করেছি, এটা করা যাবে না, বলতে হবে ইন রিপ্রেজেন্টিং। থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার 2 এর অ্যান্সারও বি। এখন আমরা যাচ্ছি নাম্বার, কেউ যদি এক্সপ্লেনেশন 2বার লাগে জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নাই। নাম্বার 3, নাম্বার 3 তে কি সমস্যা? বি নাম্বার হবে। হ্যাঁ, কেন, কি হবে? এখানে ইউজলেস হওয়ার কথা, মানে কাজটা করে কোনো লাভ হবে না। ওকে, হেল্পলেস থাকলে কি সমস্যা?
মানে অসহায়, মিনিং এর সাথে এটা যায় না। যিনি কথা বলছেন ভাই, আমি কথাটা শুনতে পাচ্ছি না, আরেকবার বলবেন কি? ভাইয়া হেল্পলেস মানে তো অসহায়, এই জন্য ভাইয়া মিনিং এর সাথে আর কি যায় না এটা আর কি। Right, thank you. Knowing that it would be helpless to continue working, এই যে কাজ করে কেউ অসহায় হতে পারে না, বরং কাজ করে কি হতে পারে, ইন ভেইন হতে পারে, ওয়ার্কলেস হতে পারে। হ্যাঁ, সো হেল্পলেস এর মানে হচ্ছে when there is no remedy, কোনো রেমেডি নেই, এই ধরনের জিনিসগুলোকে আমরা হেল্পলেস বলি। সো যেমন মনে করেন কোন গরিব মানুষ, হ্যাঁ, যার সবাই মারা গিয়েছে মনে করেন কোনো কারণে, সত্যি সে তখন হেল্পলেস, হ্যাঁ, অসহায় হয়ে গিয়েছে। বাট এই জায়গায় আমি আসলে বুঝাতে চাচ্ছি ইউজলেস। ইউজলেস মানে ওয়ার্থলেস, ইন ভেইন কাজ হবে। সো এই জায়গায় হেল্পলেস এর বদলে এখানেও ভুল হচ্ছে নাম্বার বি, এখানে আমাকে ইউজ করতে হবে useless, not helpless. So this is the difference between useless and helpless. Thank you very much. This is number B. Correct. Number 4. ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া ওখানে আমরা মানে বি নাম্বার হেল্পলেস এর বদলে আমরা ওখানে ইউজলেস দিলাম, তো ওখানে আমরা ইন ভেইন কেন দিলাম না, অথবা পয়েন্টলেস? না না দিতে পারেন, কোনো সমস্যা নাই, দিতে পারেন, অ্যানসার দিতে পারেন। ইউজলেস দেওয়া আছে। অ্যানসার ইউজলেস কেন হচ্ছে, কারণ হচ্ছে অ্যানসার ইউজলেস দেওয়া আছে এই যে দেওয়া আছে তাই। হ্যাঁ হ্যাঁ, আমি বলি আপনার উপরে এই যে এইখানে বলা হচ্ছে আপনার প্রবলেম ভোকাবুলারি নিয়ে এই এক্সারসাইজটা, এবং আপনাদের এই ক্লিপস্টোফেলে উপরে প্রবলেম ভোকাবুলারি নিয়ে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে বলা আছে হেল্পলেস আর ইউজলেস এর ভিতরে ডিফারেন্স, এই কারণে হেল্পলেস এর বদলে ইউজলেস ব্যবহার করতে বলেছে। তার মানে এই না যে ইউজলেস এর অন্য কোনো সিনোনিম ব্যবহার করা যাবে না, করতে পারে, মানে এটা স্টুডেন্টের বোঝার সুবিধার্থে এটা ইউজলেসটা দিয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া, থ্যাংক ইউ। নাম্বার 4। এ নম্বর। এ নাম্বার কেন? ভাই এক্সেপ্টিং হচ্ছে হলো প্রিপজিশন, তো প্রিপজিশনের সাথে আইএনজি হয়নি, এখানে শুধুমাত্র এক্সেপ্ট হবে। except for the graduate students. Thank you very much. Accepting এটা হইতেছে ECCPTING, ওইটা হইতে পারে, ঠিক আছে, কিন্তু এটা আছে except which is a preposition. We cannot add an ing with a preposition. We can add ing with verbs on. So এখানে accepting for the graduate student হবে না, হবে except for the graduate students. Thank you very much for the explanation. Now going to number 5. বি নাম্বারটা ভাইয়া লেট হবে। বি নাম্বার কেন? কেন? লেটলিটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করা হয়। নো 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 নো, দিস ইজ নট দ্য এক্সপ্লেনেশন। লেট এবং লেটলির মিনিং বলে তারপরে আপনি বলবেন। ও আচ্ছা, লেটলি অর্থ হচ্ছে সম্প্রতি বা ইতিমধ্যে, রিসেন্টলি এরকম মিন করে, আর লেট হচ্ছে দেরি। রাইট। সো এখানে বোঝাচ্ছে জন অলওয়েজ অ্যারাইভস লেট, মানে জন সবসময় দেরি করে আসে। জন সাম্প্রতিক সময়ে আসে, এইটা কোনো মিনিংফুল সেন্টেন্স হয় না। সো এই কারণে এখানে লেটলি হবে না, লেট হবে। জন অলওয়েজ অ্যারাইভস লেট। লেটলি আর লেটের ভিতরে যে মিনিংটা বলেছেন আপু, পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার 6। ডি নম্বর। নাম্বার 6 आंसर বলেন। ডি নম্বর। ডি নম্বর কে? আচ্ছা, ডি নম্বরের অ্যানসার বলার পর তো কারেক্ট করতে হবে। ফর হিম হবে, অন হিম হবে না। ওয়েটিং অন হিম, ফর হিম। হি হ্যাজ এ জব, ওয়েটিং অন হিম হয় না, হি হ্যাজ এ জব ওয়েটিং ফর হিম, এ জব ওয়েটিং ফর হিম। সো এটা ভুল হচ্ছে নাম্বার ডি, এটা ফর হিম হবে, অন হিম হবে না। নাম্বার 7। ভাইয়া আচ্ছা, 6 নাম্বারটা সুন আফটার, মানে কমার আগের অংশটুকুর অর্থটা কি কি হবে?
এই যে সুন আফটার যে আসলো মানে এটার কারণে আসলে অর্থের কি চেঞ্জটা কি হয়? আচ্ছা, আফটার মেল হ্যাজ ফিনিশড হিজ থিসিস এইটার মানে হচ্ছে মেল তার থিসিস শেষ করার পরে। আর সুন আফটার যখন আমি যোগ করছি এটার মানে হচ্ছে মেল তার থিসিস শেষ করার পর, অর্থাৎ আর একটু টাইমটাকে কনসাইজ করাচ্ছে সুন দেওয়ার মধ্যে। থ্যাংক ইউ। সো নাম্বার 7 বি নম্বর হবে। বি নাম্বার হবে। লুক ডি আফটার নাম্বার, মানে হ্যাঁ টেক কেয়ার করা হচ্ছে, টেক কেয়ার বোঝাচ্ছে তো লুক আফটার হবে। look after. Thank you. So the Nelsons asked us to look over their plants. The Nelsons asked us to look after their plants. Look কিন্তু একটা ইন্টারেস্টিং শব্দ, এরপর এক একটা প্রিপোজিশন বসে, ওটার এক একটা মিনিং হয়ে যায়। হ্যাঁ, সো যেমন মনে করেন লুক ফর শব্দের অর্থ খোঁজা, লুক আপ এই শব্দের অর্থও খোঁজা, কিন্তু লুক ফর আর লুক আপ এই দুটার ভিতরে পার্থক্য কেউ বলতে পারবে? শব্দ খোঁজা। লুক আপ মানে ডিকশনারিতে খোঁজা। এইটা হচ্ছে, আমি জানি না আমরা সেম টিচারের কাছে গেছি কিনা ছোটবেলা থেকে, কিন্তু আমার টিচার এটা শিখাইছিল। এটা কথাটা ঠিক আছে, কিন্তু তারপরও একটা পুরোপুরি মিনিং দেয় না। লুক আপ শব্দটা কখন ব্যবহার করি? যখন আপনি জানেন কোন একটা জিনিস কোন একটা জায়গায় আছে, আপনি জানেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, এটা হচ্ছে লুক আপ। আর কোন একটা জিনিস কোন জায়গায় নেই, থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা খুঁজে হচ্ছে লুক ফর। মনে করেন ছোটবেলায় আপনি ক্রিকেট খেলতেছেন, তো আমি জানি না আপনারা এইরকম মানে ঢাকায় বড় হয়েছেন কিনা, মানে আমাদের এটা ছিল, কলোনিতে বড় হয়েছি, ঝোপ জঙ্গল ছিল। সো বল মারতাম, ওইখানে বল পড়তো, বল হারায় যেত, পরে আমরা ওখানে বলটা খুঁজে আসতাম। তো আমরা জানি যে ওখানে বলটা আছে, সো সেটা আমরা লুক আপ করছি। ওকে, আর আমরা যদি নাই জানি কোনো একটা জিনিস, সেটা যদি আমি খুঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে লুক ফর। এনিওয়ে, নাম্বার 8, এই কারণে কিন্তু ডিকশনারিতে শব্দ খুঁজে হচ্ছে লিক আপ, কারণ আমি জানি শব্দটা ডিকশনারির ভিতরে অবশ্যই আছে। নাম্বার 8 এর আনসার কি হবে? ডি নম্বর হবে। এটা খুব সহজ, তাই না? ছোটবেলা থেকে শিখে আসতেছি। ডেপ্রাইভড অফ, ডেপ্রাইভড টু হয় না, ডেপ্রাইভড অফ। এটা সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লেভেল থেকে শিখে আসা। নাম্বার 8 এর অ্যান্সার হচ্ছে ডি। এখানে টু আছে, টুটা হবে না, অফ হবে। এটার এক্সপ্লেনেশন জিজ্ঞাসা করলাম না। নাম্বার 9, এ নম্বর, অ্যাকর্ডিং টু। কি সমস্যা? অ্যাকর্ডিং টু দ্য ওয়েদারম্যান, রাইট। অ্যাকর্ডিং এর পরে একটা টু যুক্ত হয়, অ্যাকর্ডিং টু দ্য ওয়েদারম্যান। নাম্বার 9 এর অ্যান্সার হচ্ছে এ। সবাই বুঝতে পারতেছেন তো? অল্প কয়েকজন কথা বলতেছেন, অল্প কয়েকজন কথা বলতেছেন, বাকিরা আর খালি জাস্ট ক্লাসে শুনে যাচ্ছেন। সো যদি আপনারা নিজেরা কথা বলেন তাহলে কিন্তু আমার মনে হয় শিখার বিষয়টা আরো বেটার হয়। এখন আপনাদের কাছেই আমি বারবার জিজ্ঞেস করছি, সো যারা অন্য সময় কখনো কথা বলেননি তারাও প্লিজ চেষ্টা করেন অ্যান্সার করার। নাম্বার 10, বি নম্বর। নাম্বার 10 এর অ্যান্সার বি। ওকে, কেন? এক্সপ্লেনেশন কি? রিলেটেড টু হয়, রিলেটেড ফর তো হয় না ভাইয়া। আচ্ছা, আমি নাম্বার 10 এ চলে গেছি না নাকি? নাম্বার 10 এ রিলেটেড পাচ্ছেন কোথায়? উনি 11 বলে ফেলেছে। আচ্ছা, নাম্বার 10 এর অ্যান্সার বলবেন। সি হবে মনে হয়, পার্টিসিপেটিং, অংশগ্রহণ করার পার্টিসিপেটিং অ্যাট হয় না, পার্টিসিপেটিং ইন। The athlete was disqualified from the tournament for participating in an illegal demonstration. So 10 এর অ্যান্সার হচ্ছে ডি। নাম্বার 11 এর অ্যান্সার অলরেডি আমি পেয়ে গিয়েছি। নাম্বার 11 এর অ্যান্সার একজন বলেছেন নাম্বার বি হবে এবং বলেছেন রিলেটেড ফর হবে না, রিলেটেড টু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, কারেক্ট অ্যান্সার। সো 11 এ আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না।
রিলেটেড ফর হয় না, রিলেটেড টু হয়। রিলেটেড এর সাথে আবার উইথ হয় যদি এর পরে কোনো পার্সন বসে, রিলেটেড উইথ হিম। ওকে, নাম্বার 12। নাম্বার 12 এর आंसर কি হবে? ডি হবে। এটা কিন্তু অলরেডি ব্যবহার করে ফেলেছি। হ্যাঁ, কি ডি হবে। কেন? ফিগার আউট ফিগার আউট ফিগার আউট আউট Right. হবে। I never would have been able to figure on my expenditure, না figure out my expenditure. So কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে figure out. Okay, thank you. 13 হচ্ছে vocabulary, বলেন। কস্টিউমস হবে সি নাম্বার। সি নাম্বার। আচ্ছা, কাস্টমস। কাস্টমস মানে হচ্ছে চলে আসা নীতি প্রথাকে বলা হয় কাস্টমস, কিন্তু এখানে হবে কস্টিউমস। কস্টিউমস মানে ড্রেস আপ। হ্যাঁ, Eric and his sister won the first prize for the most elaborate costumes they had on. On মানে পরিধান করা, পরিধান করেছিল, তার মানে এটা কস্টিউমস এর কথা বলছে। সো 13 এর ভুল হচ্ছে নাম্বার সি। ওকে, মুভিং অন টু নাম্বার 14। आंसर কি হবে? বি হবে। কেন? অন দা কর্নার হবে। অন দা কর্নার হবে। এক্সপ্লেনেশন চাচ্ছিলাম, এই কারণে কোশ্চেন করেছি। ইন দা কর্নার না, হতে হবে অন দা কর্নার। অন নিউ অফিস বিল্ডিং উইল বি ডেকোরেটেড ডাউন ডাউন অন দা কর্নার অফ, এটা উচ্চারণ তো খুব কঠিন, ইকলিড এভিনিউ এন্ড দা ইস্ট 9th স্ট্রিট। ওকে, ইউক্লিড নাম্বার হবে। 15 ইকলিড, রাইট। ইকলিড তো বললাম নাকি? নাম্বার 15 ডি তে ভুল। ডি তে ভুল। নতুন একজন কথা বললেন মনে হয়। ডি তে ভুল কেন? লুজ হবে ভাই, লুজ লুজ হবে, রাইট। লস মানে হারিয়ে ফেলা, লুজ মানে ঢিলা। সো এখানে ঢিলা বোঝাচ্ছে, সো এল ডাবল ও এসি হবে, লুজ। কারেক্ট। নাম্বার 16 বি হবে। ইন্টারেস্টেড ইন। The customer said that he was interested in purchasing a CD-ROM reader for his office. Okay, so interested in এবং তারপরে purchasing হবে, CD-ROM reader। স্যার ইন দিলে কি হবে? হ্যাঁ, ইন দিলে ইন ইন তো দিতে হবে। মানে টু দিলে মানে ভুল কেন, এটা বুঝতে পারি। আচ্ছা, ইন্টারেস্টেড টু হয় না, ইন্টারেস্টেড ইন হয়। এবং পারচেসিং হবে, প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। নাম্বার 17 এর অ্যান্সার কি বলেন? 17 ও একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ডিসপেন্স উইথ হয়। ডিসপেন্স উইথ হয়। ডিসপেন্স উইথ শব্দের অর্থ কি? বিদায় নেওয়া বা মানে বিদায় দেওয়া, এরকম আর কি, বিদায় দেওয়া। ওকে, মানে because the committee was anxious to attend the celebration, the president dispensed with reading the minutes. So president dispensed with reading the minutes. So এখানে ডিসপেন্স এর সাথে টু প্রপোজিশন বসে না। একে তো টু এর পরে ভার্ব প্লাস আইএনজি, সেটা একটা ভুল। তারপরে ডিসপেন্সের সাথে প্রপার প্রিপোজিশন হচ্ছে উইথ। সো যেটা বোঝাচ্ছে কমিটি সেলিব্রেশনে অ্যাটেন্ড করা নিয়ে প্রচন্ড অ্যাংশাস ছিল, এই কারণে প্রেসিডেন্ট কি করেছে, থেমে গিয়েছে। ডিসপেন্স উইথ রিডিং দ্য মাইনিউটস, সে মাইনিউটসটা পড়ে থেমে গিয়েছে, এটাই বোঝাচ্ছে। এটা জিনিস খেয়াল করবেন, এই যে এখানে শব্দটা লেখা আছে মিনিট, MINUTES, এই শব্দটার দুইটা মিনিং আছে। একটা আমরা জানি যে ঘড়িতে ব্যবহার করা হয়, আওয়ার, সেকেন্ড, মিনিট। আবার এই একই শব্দটা ব্যবহার করা হয় কোন একটা মিটিং এ, যা যা হয় সেটা লিপিবদ্ধ করা হলে সেটাকেও মিটিং মাইনিউটস বলে। সেই ক্ষেত্রে উচ্চারণটা মাইনিউটস হয়, মিনিট হয় না। একই শব্দ দুই রকম প্রোনাউন্সিয়েশন দুই জায়গায়।
সো অ্যান্সার এখানে সমস্যা হচ্ছে সি তে, এখানে ডিসপেন্স টু এর জায়গায় ডিসপেন্স উইথ হবে। মুভিং অন টু নাম্বার 18, 18 এর অ্যান্সার কি হবে? ভাইয়া বি হবে। বি নাম্বার ইন্টারেস্টেড ইন ইন্টারেস্টেড হবে। একই জিনিস বারবার আসতেছে, সো সায়েন্টিস্ট আর ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন। 19, ভাই এ নম্বর, ডিপেন্ডিং অন। ডিপেন্ডিং অন। অন হবে ডিপেন্ডিং অন, রাইট। ডিপেন্ডিং ফর হিজ টিম হয় না, ডিপেন্ডিং অন হিজ টিম হয় টু উইন দ্য গেম। ওকে, তারপরে যাচ্ছি নাম্বার 20। ভাই বি হবে। বাবা, আমি যাওয়ার আগেই অ্যান্সার বলে ফেলতেছে। আহ কি হবে অ্যান্সার? বাংলাদেশ হবে। এটা তো খুবই সহজ, তাই না? অ্যান্সার বি হবে। কারেক্ট অ্যান্সারটা কি হবে? ভাই অন হবে। ইনসিস্ট অন, রাইট। জোর জবরদস্তি করা, এটা ইংলিশ হচ্ছে ইনসিস্ট অন। সো জন ইনসিস্ট অন বাই চেকিং টু দ্য প্লেন টু মায়ামি ইনস্টেড অফ দ্য ট্রেন। ওকে, এরপরে আসছি 21st। কি হবে অ্যান্সার? হচ্ছে আবার ভোকাবুলারি রিলেটেড। ভাইয়া বি নাম্বার হবে, ইমাজিনেটিভ। এখানে কি বি নাম্বার নাউন হবে? বুঝিনি, কোয়েশ্চেনটা বুঝিনি। আপনার নাউন হবে মানে এটা বুঝতে পারিনি। ইমাজিনারি। হাইলি ইমাজিনড হবে মনে হয়। ওকে, ইমাজিন হবে না। এরপরে আর কেউ? ভাই ইমাজিনেটিভ হবে, কল্পনা প্রবণ। আচ্ছা, একটু আগে আমি আরেকটা জিনিস দেখছিলাম, 22 এর অ্যান্সার কি হবে এটা নিয়ে চিন্তা করছিলাম। একটু আগে কি ইমাজিনেটিভ কেউ বলছিলেন অ্যান্সার? জি ভাইয়া, আমি বলছি ইমাজিনেটিভ। আমি ওকে, বলছি। আই এম সরি, আমি কি ইমাজিনেটিভ বলেছেন? জি ভাইয়া, আমি ইমাজিনেটিভ ওকে, বলছি। আমি কি সেটাকে আমি ভুল বলেছি, রাইট? আমি সরি, আমি আসলে 22 এর অ্যান্সারটা দেখতেছিলাম। সো ইমাজিনেটিভ হবে এখানে, ইমাজিনারি হবে না। দুইটা শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ইমাজিনেটিভ কারেক্ট। আমি সরি যদি এটা ভুল বলে থাকি। আমি ইমাজিনেটিভ এবং ইমাজিনারি শব্দ দুটার ভিতরে পার্থক্য কি? ইমাজিনারি শব্দের অর্থ হচ্ছে অলিক, অবাস্তব, এটা হচ্ছে ইমাজিনারি। ওকে, যেমন মনে করেন আপনি বললেন যে আমি রাত্রেবেলা ভূত দেখেছি, তো ভূত বলে তো কিছু নেই, তো এটা হচ্ছে ইমাজিনারি। আর ইমাজিনেটিভ কথাটার মানে হচ্ছে চিন্তা ভাবনা করে, ভেবে চিন্তে কোনো একটা কিছু যখন আপনি করেছেন, সেটাকে বলা হয় ইমাজিনেটিভ। সো হিজ হাইলি ইমাজিনেটিভ কম্পোজিশন হবে এখানে, ইমাজিনারি হবে না। আশা করি বুঝতে পেরেছেন ইমাজিনেটিভ এবং ইমাজিনারির মধ্যে ইমাজিনড ডিফারেন্স। কেন হবে না এখানে? ইডি কেন হবে না? হিজ হাইলি ইমাজিনড কম্পোজিশন, এটাও কারেক্ট, কারণ সেখানে হ্যালো আপনি ভাইয়া, এখানে ইমাজিনকে, ইমাজিনটা কেন হবে না? আমি উত্তর দিচ্ছি শোনেন। ইমাজিনড যেটা আপনি বলছেন সেটা হচ্ছে ইমাজিন, মনে করা, সেখানে আপনি পাস্ট পার্টিসিপল ফর্ম করে সেটা ব্যবহার করছেন অ্যাডজেক্টিভ আকারে, তাই না? কি হলো? যিনি প্রশ্ন করলেন আমি অ্যান্সার করেন। ইমাজিন কথাটা যখন ব্যবহার করছেন কেন ব্যবহার করছেন? যাই হোক, আপনি যে ইমাজিন, ইমাজিন কখন ব্যবহার করছেন, তখন ইমাজিন দিয়ে আপনি এটাকে পাস্ট পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ বানিয়ে তারপর সেটা ব্যবহার করার চেষ্টা করছেন। ওকে, সো এই যে ইমাজিন যখন আপনি ব্যবহার করছেন, ইমাজিন শব্দের অর্থ হচ্ছে মনে করা, সেখান থেকে যখন আপনি ইমাজিন করছেন তখন এটা প্রপার মিনিং দিতে সমস্যা করে করে কেন? কারণ এইটা আসলে আপনার চিন্তা ভাবনা করে করা বোঝানো হচ্ছে নাকি আপনি এই যে অলিক চিন্তাটা করছেন সেটা আসলে বোঝানো যায় না। এই কারণেই কিন্তু একই শব্দের দুইটা অ্যাডজেক্টিভ ডেরাইভ করা হয়েছে, একটা ইমাজিনারি একটা ইমাজিনেটিভ, এবং এই কারণে এই জায়গায় ইমাজিনেটিভ শব্দটা ব্যবহার করাই প্রপার।
যিনি প্রশ্ন করেছিলেন তিনি যদি আবার কথা বলতেন তাহলে আবার বোঝাতে সুবিধা হতো। এনিওয়ে 22 এর আনসার 22 এর আনসার কি হবে? সি নম্বর। ওকে, সি নম্বর। তারপর কনজিকিউটিভ হবে, কারণ ভাই একই জিনিসের মানে ক্রমধারাকে বোঝাতে কনজিকিউটিভ। আর সাকসেসিভ বলতে বোঝায় ভাইয়া হচ্ছে হলো পৃথক পৃথক মানে আলাদা আলাদা জিনিস। আলাদা আলাদা জিনিসকে সাকসেসিভ বলে? মানে ধারাবাহিকতা আর কি, মানে আলাদা আলাদা জিনিসের ধারাবাহিকতা বোঝাতে ভাইয়া সাকসেসিভ বোঝায়। আর একই জিনিসের ধারাবাহিকতা মানে পরপর বোঝাতে আচ্ছা ভাইয়া কনজিকিউটিভ। আচ্ছা, কারেক্ট। আপনি মোটামুটি কাছাকাছি চলে গিয়েছেন। ধারাবাহিকতায় বোঝায়, সাকসেসিভ মানেও ধারাবাহিকতা বোঝায়, কনজিকিউটিভ মানেও ধারাবাহিকতা বোঝায়। এবার সাকসেসিভ আর কনজিকিউটিভের মধ্যে একটু পার্থক্য আছে। কি, আমি যখন কনজিকিউটিভ বলছি তখন উইদাউট ইন্টারাপশন বুঝাই আমি। হ্যাঁ, সাধারণত এই যে কনজিকিউটিভ কথাটা ব্যবহার করা হয় কখন? নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কখন যে ডেইজ এর ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে আমরা কনজিকিউটিভ কথাটা ব্যবহার করি। অর্থাৎ তারা একদম একের পরে দুইয়ের পরে তিনের পরে চারের পরে পাঁচ এরকম টানা আসবে। ক্লিয়ার? যখন আমি সাকসেসিভ ব্যবহার করছি তখন আমি একটার পর আরেকটা আসা বুঝাই, কিন্তু তাদের ভিতরে কোনো ইন্টারাকশন থাকবে না, বিষয়টা এরকম না। যেমন আপনি মনে করেন কোনো একটা প্রোডাক্ট বিক্রি করছেন, আপনি একটা ডিসকাউন্ট দিলেন 5%, পরে আবার ডিসকাউন্ট দিলেন 10%, কিছুদিন পর আবার ডিসকাউন্ট দিলেন 15%। সো আপনি কিন্তু পর পর ডিসকাউন্ট দিয়ে যাচ্ছেন। সো ডিসকাউন্ট গুলো কিন্তু ইন্টারাপশন হচ্ছে। কিরকম? একটা একদিন পরে দিয়েছেন, একটা 5 দিন পরে দিয়েছেন, আর একটা 10 দিন পরে দিয়েছেন। এক একটা এক এক রকম ডিসকাউন্ট দিচ্ছেন, একটা 5, 10, 15, কিন্তু পরপর ডিসকাউন্ট দিয়েছেন। এইটাকে আমরা বলবো সাকসেসিভ। তো সাকসেসিভ যখন আমাদের আসতেছে তখন আমাদের পরপর আসবে, কিন্তু উইথ ইন্টারাপশন, ডিফারেন্ট জিনিস বুঝাবে। কয়েক একটা সিরিজের ভিতরে একটার পর একটা আসবে। আর যখন কনজিকিউটিভ তখন ধারাবাহিকতাটা মেনটেন করা হবে। তো এখানে যখন 3 কনজিকিউটিভ ডেজ বলছে তখন মের 15, 16, 17 জায়গায় কনজিকিউটিভ কথাটা ব্যবহার করতে হবে, সাকসেসিভ কথাটা ব্যবহার করা যাবে না। এই কারণে আপনারা দেখবেন আপনাদের ম্যাথমেটিক্সে কনজিকিউটিভ নাম্বার ব্যবহার করা হয়, এবং ডিসকাউন্টের উদাহরণটা আমার সেখান থেকে মাথায় আসছে। ডিসকাউন্ট দেওয়া হলে কনজিকিউটিভ ডিসকাউন্ট হয় না, এটাকে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট। ওকে, থার্ড লাস্ট কোয়েশ্চেন, নাম্বার 23, অ্যান্সার কি হবে? সহজ জিনিস। এ হবে ফর্মালি হচ্ছে ড্রেসিং, এখানে যেটা দেওয়া আছে। তাহলে কি হবে? ফর্মালি হবে মানে উনি আগে পেনিসিলভিয়াতে থাকতো। So, right, thank you very much. Although Clyde is formally, কথাটা বোঝানো যায় না, ফর্মাল থেকে ফর্মালি আসছে। আমরা সবাই জানি ফর্মাল মানে কি, ফর্মাল ড্রেস, ঠিক আছে? প্রপার বুঝাইতে আমরা ফর্মাল বুঝাই, অফিসিয়াল। আর এখানে ব্যবহার করতে হবে ফর্মালি। ফর্মালি মানে আগেকার সময়। সো although Clyde is formerly from Pennsylvania, কথাটা ব্যবহার করতে হবে। সো সরি, সো এই জায়গায় নাম্বার এ ভুল। থ্যাংক ইউ ভেরি মাচ। 24 কি হবে? এ হবে অ্যাডমিটেন্স। কেন অ্যাডমিটেন্স 4 হয় না, অ্যাডমিটেন্স 2 হয়। সো 24 এর आंसर ইজ এ। লাস্ট 25, নোন 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 ফর হবে এখানে। Paris has been well known about its famous monuments, না? Paris has been well known for its famous monuments. Thank you very much. নাম্বার 25 এ ভুল হচ্ছে, বি নাম্বার, এখানে অ্যাবাউট এর জায়গায় ফর হবে। সো এই হচ্ছে আপনাদের জন্য আমাদের টোফেল ক্লাস। টোফেল বইয়ের আমরা গ্রামার অংশ এবং গ্রামারের উপরে যত এক্সারসাইজ আছে সেগুলো আল্লাহর রহমতে শেষ করতে পেরেছি।
আমরা বলেছিলাম যে টোটাল 40টা ক্লাস হবে, আজকে 38তম ক্লাস। সো আরো দুটো ক্লাস আমাদের হাতে বাকি আছে। এখন এই দুটো ক্লাসে আমাদের আর কিছু নতুন করে পড়ানোর নেই। আপনাদের কাছে এখন আমাদের চাওয়া, আমি প্রত্যেকের নাম যাদের দেখছি, রবিউল হাসান, জয়, শিপন, মনোয়ারা আক্তার, মাসুদ রানা, রাশেদ নূর, আপনারা সবাই এবং যারা ক্লাসে আছেন তাদের সবার কথা হচ্ছে আগামী 2 দিন আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে এই টোফেল রিলেটেড হোয়াট আর দ্য প্রবলেমস, আপনাদের যদি এখনো কোনো কিছু সলভ না হয়ে থাকে, কোনো কিছু সম্পর্কে এক্সপ্লেনেশন লাগে, আপনারা টোফেল গ্রুপে পোস্ট করবেন। আমি একটা পোস্ট লিখে দিব, সেই পোস্টে আপনারা কমেন্ট আকারে ওখানে লিখবেন রিলেটেড টু টোফেল বুক। আর আপনাদের ভিতরে অনেকেই অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছেন, সো আমরা টোফেল শেষ করার পরে ইনশাআল্লাহ অ্যাডভান্স কোর্সটা শুরু করব। সো অ্যাডভান্স রিলেটেড, অ্যাডভান্স ইংলিশ গ্রামারের যদি কোনো ইস্যুস আপনাদের থাকে ওইটা এখন পোস্ট করার দরকার নেই, ওইটা অ্যাডভান্স ক্লাসে ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। বাট টোফেলে আপনাদের যদি কোনো কিছু সম্পর্কে ফার্দার কোনো এক্সপ্লেনেশন দরকার হয় আপনারা ওই পোস্টে কমেন্ট আকারে লিখবেন। যদি আমি দেখি কোনো কমেন্ট নেই, দ্যাট মিনস আপনাদের কোনো ইস্যুস নেই, তাহলে আমরা আর ক্লাসটা নিব না। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু আমার কোনো কিছু পড়ানোর নেই, জুম ক্লাস ওপেন করে শুধু শুধু বসে কথা বলার কোনো প্রয়োজন নেই। সো ইফ ইউ হ্যাভ এনি ইস্যুস অর প্রবলেম টু সলভ, এইটা আমরা আগামী 2 দিন আমরা অ্যাভেলেবল আছি, আমি এবং জামিল ভাই। আপনাদের যা যা ইস্যুস আছে আমরা সেগুলো সলভ করে দিব। এবং আপনাদের মধ্যে যারা অ্যাডভান্সে ভর্তি হননি কিন্তু হবেন বলে মনস্থির করেছেন, তাদেরকে বলছি আপনারা অতি সত্বর ক্লাসে ভর্তি হয়ে যাবেন। আর যারা হয়েছেন তাদেরও বলে দিচ্ছি যে আমরা টোফেলটা এই যে বাকি যে 2 দিন এটা শেষ করার পরে ইনশাল্লাহ অ্যাডভান্স কোর্সটা শুরু করব। আর যদি কারো কোনো কথা না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। নমস্কার স্যার। স্যার মনে হয় চলে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। ভাইয়া মনে হয় শুনতে পাচ্ছে না। চলে গেছে মনে হয়। দেখাচ্ছে তো এই যে হোস্ট। চলে গেছে স্যার।